আমাদের পৃথিবীতে যত রকমের পদার্থ আছে সেগুলোকে আমরা মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, আরেক রকমের হয় মিশ্র পদার্থ, সেটা আমি এখানে আর লিখিনি। মিশ্র পদার্থ মৌলিক আর যৌগিক পদার্থের মিশ্রণ হতে পারে, দুটো মৌলিক পদার্থের মিশ্রণ হতে পারে, দুটো যৌগিক পদার্থের মিশ্রণ হতে পারে। সেটা তো আমরা আগে পড়েছো। মেন আমাদের যেটা যে কোনো পদার্থকে আমরা দুটো ক্রাইটেরিয়াতে ভাগ করি, দুটো ভাগে ভাগ করতে পারি, মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ। তো সেই পদার্থগুলোকে যখন আমরা ভাঙতে থাকবো, ছোট ছোট টুকরো করতে থাকবো, তখন সব থেকে ছোট যে কণায় পৌঁছবো, যেখানে সেই পদার্থের সমস্ত ধর্ম বজায় থাকবে, সেটা হচ্ছে অণু। ঠিক আছে? তো অণু দু রকমই হয়। যদি মৌলিক পদার্থকে ভাঙতে থাকি তাহলে আমরা মৌলিক অণুতে পৌঁছবো, যদি যৌগিক পদার্থকে ভাঙতে থাকি তাহলে আমরা যৌগিক অণুতে পৌঁছবো। এখন এই অণুকে যখন আরও ভাঙা হয়, আরও ছোট ছোট টুকরোতে করা হয়, সেটা অবশ্য বিশেষ পদ্ধতিতে করতে হয়। সেটা সহজে ওরকমভাবে করা যায় না, কিছু রাসায়নিক পদ্ধতি অবলম্বন করতে হয়। করলে সেই অণুকে আবার ভাঙলে আমরা কি পাই? পরমাণু। সব থেকে ছোট যে কণা সেটা হচ্ছে পরমাণু। অনেক সময় কি হয়, অণু থেকে পরমাণুতে ভাঙতে গিয়ে পদার্থের ধর্মে কিছুটা পার্থক্য হয়। কারণ যখন একই পদার্থের পরমাণু মিলে, তোমরা জানো যে যখন একই পদার্থের পরমাণু মিলে অণু তৈরি হয় তখন তাকে বলা হয় মৌলিক অণু। যদি একাধিক বিভিন্ন রকমের পদার্থের পরমাণু নিয়ে অণু তৈরি হয় তাহলে হচ্ছে যৌগিক অণু। যেমন মৌলিক অণুর উদাহরণ ধরো নাইট্রোজেন, N2, দুটো নাইট্রোজেন পরমাণু মিলে একটা অণু তৈরি হয়েছে, তাই এটা হচ্ছে মৌলিক অণু। নাইট্রোজেন, হাইড্রোজেন, হ্যাঁ, তারপরে ধরো আয়রন, Fe, ওজোন। খেয়াল করে এখানে একটাই পরমাণু নিয়ে একটা অণু তৈরি হয়েছে, নাইট্রোজেনের দুটো নাইট্রোজেনের পরমাণু নিয়ে তৈরি হয়েছে, হাইড্রোজেনের দুটো হাইড্রোজেনের পরমাণু নিয়ে অণু তৈরি হয়েছে, ওজনের তিনটে অক্সিজেনের পরমাণু নিয়ে একটা মৌলিক অণু তৈরি হয়েছে। যৌগিক অণু কোনগুলো? জল, যেখানে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে যৌগিক অণু তৈরি করেছে, দুটো হাইড্রোজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু। কার্বন ডাই অক্সাইড, কিছু সহজ সহজ উদাহরণ দিচ্ছি যেগুলো তোমাদের জানা ভীষণ দরকার। কার্বন ডাই অক্সাইড, একটা কার্বন আর দুটো অক্সিজেন। তো যাই হোক, এই যখন মৌলিক অণু বা যৌগিক অণুকে যখন আমরা তাদের পরমাণু লেভেলে ভেঙে দেবো, পরমাণু মানে কি? যখন আমরা নাইট্রোজেনকে ভাঙবো তখন আমরা কী পাবো? দুটো নাইট্রোজেনের পরমাণু পাবো। একই রকমভাবে যখন আমরা O3কে ভাঙবো তখন তিনটে অক্সিজেনের পরমাণু পাবো। আয়রনের তো একটা পরমাণু মিলে একটা অণু তৈরি হয়েছিল, আমরা আর একে ভাঙলে আর কিছু পাবো না, এর পরমাণুও যা অণুও তা। হাইড্রোজেনকে ভাঙলে আমরা দুটো হাইড্রোজেন, একটা অণুকে ভাঙলে দুটো হাইড্রোজেনের আমরা পরমাণু পাবো। একই রকমভাবে যদি আমরা জলের অণুকে পরমাণু লেভেলে আনি তাহলে আমরা দুটো হাইড্রোজেনের পরমাণু আর একটা অক্সিজেনের পরমাণু পাবো। আর যদি কার্বন ডাইঅক্সাইডকে ভাঙি তাহলে একটা কার্বনের পরমাণু, দুটো অক্সিজেনের পরমাণু। আশা করি অণু পরমাণুর ধারণাটা অনেকটা ক্লিয়ার হয়েছে। তো এই পরমাণুকে আগে জানা যেত ভাঙা যায় না, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে পরমাণুকেও আবার তিনটে ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এই তিন রকমের কণা নিয়েই পরমাণু গঠিত। শুধু ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন সংখ্যার পার্থক্য থাকে। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যার পার্থক্যের উপর ভিত্তি করেই আলাদা আলাদা পরমাণু তৈরি হয়, এবং অদ্ভুতভাবে এক একটা পরমাণু অন্য পরমাণুর থেকে বৈশিষ্ট্যে অনেকটাই আলাদা হয়। তো এই ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত, ঋণাত্মক মানে নেগেটিভ চার্জযুক্ত, মাইনাস। ঠিক আছে? মাইনাস চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করতে পারি বা বলতে পারি ঋণাত্মক আধানযুক্ত। প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, যাকে আমরা প্লাস চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারি। আমি ব্র্যাকেটটা দিয়ে রেখেছি এটা বোঝানোর জন্য, ব্র্যাকেটের মধ্যে কিছু আমি লিখিনি, তার মানে এর মধ্যে কোনো আধান নেই। আর নিউট্রন হচ্ছে আধানবিহীন বা নিস্তড়িত। তিন রকমের কণা কোন কোন আধানযুক্ত তোমরা বোঝা গেছে। এবার দেখো আমরা পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিভাবে থাকে সেটা একটু আমরা আলোচনা করি। আচ্ছা, এখানে একটা আমি জিনিস লিখতে ভুলে গেছি। তো এটা দেখো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কে আছে? এই প্লাস চিহ্ন দিয়ে আগে আমি কি বুঝিয়েছি? প্রোটনকে। তার মানে প্রোটন আর এই যে গোল যার মধ্যে কোনো আধান নেই, নিউট্রন। প্রোটন আর নিউট্রন মিলে প্রত্যেকটা পরমাণুর নিউক্লিয়াস গঠিত হয়। ঠিক আছে? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন, এই 1 আর 0 এগুলো কি বোঝাচ্ছে? যে একটা প্রোটন আছে, যে পরমাণুর আমরা মডেলটা এঁকেছি, যে পরমাণুর চিত্রটা আমরা এঁকেছি তার মধ্যে একটা প্রোটন আছে আর কোনো নিউট্রন নেই, এটা 0। আর একটা কথা আমি বলে রাখি, যে যখন পরমাণু নিস্তড়িত অবস্থাতে থাকে
তখন যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। অ্যাকচুয়ালি প্রোটন আর নিউট্রনের আধানের পরিমাণটা সেম, যেটা তোমরা শিখবে পরবর্তী সময়, যে প্রোটনের আধান হচ্ছে +1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এটা হচ্ছে প্রোটনের আধান। আর ইলেকট্রনের আধান কি? -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। দেখো আধানের পরিমাণটা সেম, শুধু প্লাস আর মাইনাস। প্রোটন হলে আমরা সংক্ষেপে প্রোটনকে পি দিয়ে প্রকাশ করেছি, আর ইলেকট্রনকে ই, ঠিক আছে, স্মল ই, যেহেতু নেগেটিভ চার্জ আছে এই মাইনাস লিখেছি। তো ইলেকট্রন আর প্রোটনের আধান যেহেতু সেম, তাই কি হয়, নিস্তড়িত পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকবে, তাই যতটা প্লাস ততটাই মাইনাস, অল ওভার 0। এটা কোন পরমাণুকে বোঝাচ্ছে না? হাইড্রোজেনকে। 1H1, যেখানে প্রোটন সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যাও তাহলে 1 হবে, কারণ প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান সমান হয়, আর কোনো নিউট্রন নেই, যার জন্যই ভর সংখ্যাটাও 1। তোমরা জানো প্রোটন আর নিউট্রন যোগ করলে যে সংখ্যাটা দাঁড়ায় সেটাই হচ্ছে ভর সংখ্যা, যেহেতু 1 + 0 তাই 1। তো যাই হোক, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, যেটা নিস্তড়িত পরমাণুর মডেলটা আমি এঁকেছি। এখান থেকে যদি একটা ইলেকট্রনকে বের করে নেওয়া হয়, এটাকে কোনোভাবে উত্তপ্ত করে বা কোনো বিশেষ উপায় এখান থেকে ইলেকট্রনটা বের করে নেওয়া হলো, করলে আমরা কি পাবো? এতক্ষণ বাইরের কক্ষে একটা ইলেকট্রন ছিল, এই নিউক্লিয়াসের বাইরের যে কক্ষ আছে এগুলোকে বলে কক্ষ, ঠিক আছে। মাঝখানটা তো গেল নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের পরে এই যে গোল গোল রাউন্ড রাউন্ড রেখেছি, রাউন্ডটা, এগুলোকে বলে এক একটা কক্ষপথ। অনেকটা ভাবতে পারো এই জায়গাটা সূর্য, নিউক্লিয়াসকে সূর্যের সঙ্গে তুলনা করো, আর সূর্যের বাইরে যে বিভিন্ন কক্ষপথে এক একটা গ্রহ থাকে। আমরা জানি সূর্যের চারিদিকে যত কক্ষপথ আছে সেই কক্ষপথগুলিতে এক একটি করে গ্রহ থাকে। এখানে পার্থক্যটা কি না, এখানে এক একটা কক্ষপথে 2, 3 থেকে 8টা পর্যন্ত ইলেকট্রন বা 18টা পর্যন্ত ইলেকট্রনও থাকতে পারে। তো এই যে ইলেকট্রন যেখানে থাকে সেগুলোকে বলে কক্ষপথ। তো নিউক্লিয়াসের বাইরে এই কক্ষপথে যে একটা ইলেকট্রন ছিল সেটা বেরিয়ে গেছে। এতক্ষণে 1ও এটাও 1 এটাও 1, তার জন্য নিস্তড়িত ছিল। কিন্তু যখনই ইলেকট্রনটা বেরিয়ে গেল তাহলে কি হবে? মাইনাস আর নেই, তাহলে এখন কোন চার্জের আধিক্য বেশি? প্লাস চার্জের। সেই জন্য, এবং কত প্লাস না, একটা প্রোটন বেশি আছে, যার জন্য হাইড্রোজেনের ঠিক মাথার উপর দিকে এভাবে আমাদেরকে H+টা লিখতে হয়, ঠিক আছে। যতগুলো প্রোটনের আধিক্য রয়েছে বেশি, কটা প্রোটনে একটা প্রোটন বেশি আছে, তার জন্য আমরা H+ লিখেছি। এটা হচ্ছে হাইড্রোজেনের ক্যাটায়ন ফর্ম, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে লিথিয়াম। এখানে আরেকটু আমি ভেঙে যেটা মুখে বললাম সেটা একটু লিখে লিখে এখানে করেছি। লিথিয়ামের চিহ্ন হচ্ছে Li, যার আমরা পারমাণবিক সংখ্যার ভর সংখ্যা সহ যদি লিখি তাহলে দেখতে পাবো সেটা হচ্ছে 3Li7, যেখানে 3টা হচ্ছে প্রোটন সংখ্যা, বা প্রোটন সংখ্যার আরেক নাম কি? পারমাণবিক সংখ্যা। তাহলে এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত? 3। আমরা জানি যতগুলো প্রোটন ততটা ইলেকট্রন থাকে নিস্তড়িত পরমাণুর ক্ষেত্রে, তার ইলেকট্রন সংখ্যাও হবে 3, যেহেতু প্রোটন সংখ্যা 3। আচ্ছা, ভর সংখ্যা কি? এই যে ভর সংখ্যা আগেই বলেছিলাম, প্রোটন আর নিউট্রন মিলে যে সংখ্যাটা দাঁড়ায় সেটাই হচ্ছে ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা হচ্ছে প্রোটন আর নিউট্রনের যোগফল। সেখানে এটা কত, এটা দিয়ে আমরা ভর সংখ্যা প্রকাশ করি উপরের এই সংখ্যাটা দিয়ে। তাহলে ভর সংখ্যা কত না 7। তাহলে নিউট্রন সংখ্যা কত দাঁড়াবে? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ দিলে যে মানটা বেরোবে সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা, তাই না? প্রোটন আর নিউট্রন মিলে তো ভর সংখ্যা। তাহলে আমরা যদি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটাকে বাদ দিয়ে দিই তাহলে তো আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাব। তাহলে এই জন্য এখানে ভর সংখ্যা হচ্ছে 7, 7 থেকে 3কে বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে গেছি 4। এবার ছবিটা কিভাবে আঁকবো? প্রথমে তো নিউক্লিয়াস আঁকলাম, নিউক্লিয়াসের মধ্যে প্রোটনটাকে আঁকলাম, নিউট্রনটাকে আঁকলাম। প্রোটন কটা আছে? 3, তাই প্লাস চিহ্নর পাশে 3 লিখলাম। আর এই যে গোল রাউন্ড যার মধ্যে কোনো আধার নেই, নিউট্রন যেটাকে বোঝায়, তার পাশে আমরা কত লিখবো? 4। হ্যাঁ, এবার কক্ষপথগুলো আঁকবো। প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন থাকে, এটা লিখে দিই। প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন থাকে, তারপরের কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, তারপরে কক্ষপথে 18টা ইলেকট্রন থাকে, এটা নিয়ম। তবে যদি এই শেষ কক্ষটা, মানে শেষ কক্ষে 8টার বেশি ইলেকট্রন থাকবে না, সেটা এটা পরে আরও জটিল হয়ে যাচ্ছে, আমি এখন আর এটা নিয়ে বলছি না, পরে আমি আরও
অন্য কোনো সময় বুঝিয়ে তোমাদেরকে বলবো। এটুকু মনে রাখো, আপাতত প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, পরের কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, এইটুকু মনে রাখো। তাহলে এখানে তো যেহেতু টোটাল 4টে কটা ইলেকট্রন, টোটাল 3টে ইলেকট্রন, তাহলে প্রথম কক্ষপথ যেটা এঁকেছি তার মধ্যে আমি 2টো ইলেকট্রন এঁকেছি, তাহলে আমাকে আর কটা ইলেকট্রন আঁকতে বাকি রইল? আর একটা ইলেকট্রন, সেটা আমরা পরের কক্ষপথে আঁকবো। তাহলে লিথিয়ামের পরমাণুর মডেল যদি আঁকতে বলে তোমরা এভাবে আঁকতে পারবে তো? প্রথমে নিউক্লিয়াস এঁকে নেবে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনকে আঁকবে, যটা প্রোটন তার পাশে সেই সংখ্যাটা লিখবে, যটা নিউট্রন তার পাশে সেই সংখ্যাটা লিখবে, তারপর প্রথম কক্ষপথ আঁকবে, টোটাল যতগুলো ইলেকট্রন, যদি ধরো ইলেকট্রনের সংখ্যা 1 হয় তাহলে আমার একটা কক্ষপথ আঁকলেই হয়ে যাবে, বা যদি বলে ইলেকট্রনের সংখ্যা 2, তাহলে যেহেতু প্রথম কক্ষে 2টো ইলেকট্রন আছে আমাদেরকে দ্বিতীয় কক্ষপথ আঁকার আর দরকার নেই। কিন্তু যেমন ধরো লিথিয়ামের টোটাল 3টে ইলেকট্রন, তার মানে প্রথম কক্ষে যদি 2টো ইলেকট্রন থাকে, পরের কক্ষে কটা থাকবে? একটা থাকবে। তাহলে প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, আর পরের যে কক্ষপথটা আমি এঁকেছি সেখানে আমি একটা ইলেকট্রন এঁকেছি। এখন এখান থেকে যদি একটা ইলেকট্রনকে বের করে নেওয়া হয়, এরও অনেক কিছু শেখার আছে, সেটা পরবর্তী সময় শিখবে। কটা ইলেকট্রন বের করা যেতে পারে, ম্যাক্সিমাম কটা, কি কেন একটা ইলেকট্রন বেরোচ্ছে বা কেন 2টো ইলেকট্রন ঢুকছে, এটা পরে তোমরা আস্তে আস্তে শিখবে। এটুকু শুধু মাথায় রাখো যে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে আমরা কি দেখব? এই যে কক্ষপথটা এঁকেছি এতক্ষণ, প্রথম কক্ষপথে 2, পরের কক্ষে একটা ইলেকট্রন ছিল, এখানে যে ছবিটা এঁকেছি ছবিগুলো কিন্তু পুরো গোল হবে। হ্যাঁ, কক্ষপথ পুরো গোল। আমার একটু টেরা বাঁকা হয়ে গেছে, হাত বস নেই বলে, তো তোমরা যখন আঁকবে চেষ্টা করবে এটা গোল করে আঁকার, ঠিক আছে? তো প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, আর একটা ইলেকট্রন যেটা বাইরের কক্ষপথে ছিল সেটা নেই আর। তাহলে এখন আমরা কি দেখছি? প্রোটন 3টে আর ইলেকট্রন 2টো, তার মানে প্রোটন একটা বেশি, সেই জন্য আমি লেলাইয়ের মাথার উপরে একটা প্লাস লিখেছি। এটা হচ্ছে লিথিয়ামের ক্যাটায়ন, এটা হচ্ছে ফ্লুওরিন। ফ্লুওরিনের সংকেত কি, চিহ্ন কি? 9F19, যেখানে আমরা জানি প্রোটন সংখ্যা সমান যেহেতু ইলেকট্রন সংখ্যা, তাই প্রোটন সংখ্যা যেহেতু 9, তাহলে ইলেকট্রন সংখ্যাও হবে 9, সেই জন্য প্রোটন সংখ্যা সমান 9 সমান দিয়ে আবার ইলেকট্রন সংখ্যা লিখে নিয়েছি, এক লাইনে হয়ে গেছে। আচ্ছা, নিউট্রন সংখ্যা কত হবে? না, ভর সংখ্যা থেকে আমাদেরকে প্রোটন সংখ্যা বাদ দিতে হবে, তাহলে 19 - 9 করলে দাঁড়ায় 10টা। তাহলে এখন আমরা কি করব? ফ্লুরিনকে আঁকবো। প্রথমেই তো আগে নিউক্লিয়াস এঁকে নিলাম, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনকে এঁকে নিলাম। এখন প্রোটন সংখ্যা কত? 9, আর নিউট্রন সংখ্যা কত? 10, তাই প্লাসের পাশে লিখেছি 9 আর নিউট্রনের পাশে লিখেছি 10। এবার আমি কক্ষপথ আঁকবো। আমরা জানি প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন থাকে, পরের কক্ষপথে বাকি ইলেকট্রনগুলো থাকে। তাহলে টোটাল কটা ইলেকট্রন এখানে? 9টা। ফ্লুরিনে যেহেতু 9টা ইলেকট্রন, তার মানে প্রথম কক্ষপথে থাকবে 2টো ইলেকট্রন, পরের কক্ষপথে থাকবে 7টা ইলেকট্রন। তাহলে প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন আঁকার পর পরের কক্ষপথে দেখো 7টা ইলেকট্রন গুনে দেখায়, 1 2 3 4 5 6 7। নিজেরাও গুনে নাও। এটা কিন্তু কোনো নিয়ম নেই যে কতটা গ্যাপে গ্যাপে তুমি ইলেকট্রনটাকে আঁকবে, মোটামুটি তোমরা একটু ছাড়া ছাড়া করে ইলেকট্রনগুলোকে এঁকে নেবে, ঠিক আছে, নিজের আন্দাজ মতো। তো এটা হচ্ছে ফ্লুরিনের পারমাণবিক মডেল। এখানে কথাটা আমি লিখে দিই, ফ্লুরিনের পরমাণু মডেল। একই রকমভাবে এটা হচ্ছে লিথিয়ামের পরমাণু মডেল, এটা হচ্ছে হাইড্রোজেনের পরমাণু মডেল। এবার কি হয়েছে, এখানে দেখো ইলেকট্রন, যেমন এখানে মাইনাস একটা ইলেকট্রন করেছিলাম, এখানে প্লাস একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন ঢুকে 7টার জায়গায় এখন 8টা ইলেকট্রন হয়ে গেছে, ঠিক আছে। এখন প্রোটন 9টা। আচ্ছা দেখো, প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন ছিল, আমি না ভুল করে তৃতীয় কক্ষপথ এঁকে দিয়েছি, তৃতীয় কক্ষপথটা আঁকার কোনো দরকার ছিল না, প্রথম আর দ্বিতীয় কক্ষপথ আঁকলেই হতো। প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, তাহলে পরের কক্ষপথে হচ্ছে, আগে তো 7টা ছিলই, এখন যেহেতু 8টা ইলেকট্রন বেড়ে গেছে, তাই 7-এর পরিবর্তে এখন আমরা দেখতে পাবো 8। গুণে দেখো, 1 2 3 4 5 6 7 8, 7টা তো আগেই ছিল এফের ক্ষেত্রে, যেহেতু F- আয়নায়ন তৈরি হবার সময় একটা ইলেকট্রন এক্সট্রা ঢুকে গেছে, এখন 7-এর জায়গায় 8টা ইলেকট্রন। তাহলে যখন কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যায় তখন আমরা পাই ক্যাটায়ন, কেটে দিচ্ছি আমরা, ভাবো কমিয়ে নিচ্ছি। আর যখন ইলেকট্রন অ্যাডিশন হয় তখন হচ্ছে অ্যানায়ন, ইলেকট্রনকে আনা হচ্ছে। জাস্ট ওরকম কোনো ব্যাপার নেই, তবে আমার তোমাদের বোঝার বা মনে রাখার সুবিধার জন্য আমরা এরকমভাবে আরেকবার ব্যাখ্যা করলাম যে কেটে দিলে ক্যাটায়ন, আনলে আবার যোগ করলে অ্যানায়ন, ঠিক আছে। আশা করি তোমরা এইটুকু ভালো করে বুঝতে পেরেছো। আমি পরবর্তী সময় অন্য ভিডিওতে আরও তোমাদের এই চ্যাপ্টারটা আরও ডিটেলসে দেখাবো। এটা কোন চ্যাপ্টার? তোমাদের ক্লাস 7-এর পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়ার অংশ, ঠিক আছে।